অধ্যায় ৭। এক অত্যাশ্চর্য সুন্দর উদ্যান। সব মানুষ বাঁচে শারীরিক মানসিক নৈতিকতায় সকৃত এক ঘেরা টোপের মধ্যে, অথচ আমাদের সকলের মধ্যেই এমন জীবনী শক্তির ভাণ্ডার আছে যার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। উইলিয়াম জেমস। এই গল্পে বাগানটি হলো মানুষের মনের রূপক। জুলিয়ান শুরু করল, তুমি যদি মনকে যত্ন করো, লালন পালন করো, ঠিক এক উর্বর সবুজ বাগানের মতো করে, তবে এটি প্রস্ফুটিত হয়ে উঠবে তোমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে, কিন্তু হারিয়ে যেতে থাকবে অচিরেই। জন, তোমায় একটা প্রশ্ন করি, তোমার বাড়ির পেছনের যে বাগানটার কথা তুমি প্রায়ই আমাকে বলতে, সেখানে গিয়ে যদি পিটোনিয়া ফুলগুলোর ওপর আমি বিষাক্ত পদার্থ ছুঁড়ে ফেলতে থাকি, তুমি নিশ্চয়ই খুব আনন্দিত হবে না? হবে কি? না, অবশ্যই নয়। বেশিরভাগ মানুষই তার নিজের বাগানটিতে প্রাণপণে আগলে রাখে, সুন্দর রাখে, সেখানে কোনো নোংরা আবর্জনা ফেলতে দেয় না। অথচ দেখো, তারা কত সহজেই তাদের বাগানের মতো সুন্দর মনটাকে প্রতিদিন নোংরা আবর্জনাময় করে তুলছে। অর্থাৎ উদ্বেগ, উৎকণ্ঠা, অতীত নিয়ে অসন্তোষ, ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা আর শতকৃত মন গড়া দুশ্চিন্তা, যা তাদের মনের শান্তিকে নিমিষে তছনছ করে দেয়, তাই দিয়ে ভরে তুলছে জীবন। শুনলে অবাক হবে, হাজার বছর ধরে চলে আসা সিভানার সন্ন্যাসীদের ব্যবহৃত ভাষায় চিন্তা শব্দটির আশ্চর্য মিল রয়েছে চিতা শব্দের সঙ্গে। যোগী রমন বললেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। দুশ্চিন্তা মানসিক ক্ষমতার অধিকাংশই নষ্ট করে দেয় এবং আজ হোক বা কাল তা একসময় আত্মাকে বিনষ্ট করে। জীবনটাকে পরিপূর্ণরূপে উপভোগ করতে হলে মনরূপী বাগানের দরজায় একেবারে শাস্ত্রী সেজে পাহারা দিতে হবে। ভেতরে আসতে দেবে শুধু সুস্থ, স্বাভাবিক, সত্য এবং সেরা তথ্যটুকুই। নেতিবাচক কোনো প্রকার তথ্য, তা সে একটিই হোক না কেন, তাকে ঢুকতে দেওয়ার বিলাসিতা করা যাবে না, কখনোই। পৃথিবীর সবচেয়ে সুখী, পরিতৃপ্ত, গতিশীল, ঝকঝকে মানুষগুলো থেকে তুমি আর আমি কিন্তু আলাদা নয়। সকলেই আমরা রক্তে মাংসের মানুষ, একই উৎস থেকে আমাদের উৎপত্তি। তবু বেশিরভাগ মানুষই সাদামাঠা জীবনযাপন করে যান। কেউ কেউ শুধু যারা বেঁচে থাকার জন্যই বাঁচেন না, জীবনের আস্বাদটিকে পরিপূর্ণরূপে গ্রহণ করে নিতে জানেন, তারা তথাকথিত দিন অতিবাহিত করে যাওয়া মানুষগুলোর থেকে একটু আলাদা এক রোমাঞ্চকর জীবনযাপন করতে পারেন। জুলিয়ান বলে চলে, সবচেয়ে বড় কথা হলো এই মানুষগুলো জীবনের সব কিছুর মধ্যে থেকে সদার্থক এবং সত্যটুকু ছেকে তুলে এনে তার মধ্যেই নিজেদের পৃথিবী গড়ে তোলেন। সন্ন্যাসীরা আমায় বলেছিলেন যে গড়ে প্রতিদিনে প্রতিটি মানুষের মনে ৬০,০০০ চিন্তার সমাহার ঘটে এবং মজার কথা হলো তার ৯৫% হলো আগের দিনের পুরনো চিন্তা। সত্যি বলছো? সত্যি। বিশৃঙ্খল চিন্তাধারার প্রতিফল হলো এটা, যে সব মানুষ প্রতিদিন একই কথা ভেবে চলে এবং সেগুলোর বেশিরভাগই নেগেটিভ বা নেতিবাচক। তাদের এই ধরনের মানসিকতা অভ্যাস গড়ে ওঠে। জীবনটাকে কি করে সুন্দর করে গড়ে তোলা যায়, যা আছে তার চেয়ে আরো ভালো কি করে করা যায়, তা না ভেবে ওরা অতীতেই পড়ে থাকে সর্বদা। কেউ চিন্তা করে যায় ভেবে যাওয়া সম্পর্কে বা অর্থনৈতিক সমস্যা নিয়ে, কেউ ভেবে যায় সমস্যা সংকুল ছেলেবেলা নিয়ে, আর কেউ কেউ তো সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করে যেতে পারে। যেমন, কেন তার সঙ্গে ভালো করে কথা বলল না, বা সহকর্মীর কোনো কথায় তার উদ্দেশ্য কি খোঁচা ছিল, ইত্যাদি। যারা একইভাবে ভেবে যেতে পছন্দ করে, তারা আসলে তাদের জীবন শিক্ষার রস প্রতি মুহূর্তে নিংড়ে নিঃশেষ করে চলে। এদের মন কিন্তু আদতে এদের সকল রকম আনন্দ দেওয়ার ক্ষমতা রাখে, এমন অনেক অসাধ্য সাধন ক্ষমতা রাখে যা তারা নিজেরাও জানে না। কিন্তু মুশকিল হলো, মনের বিপুল ক্ষমতার উৎসকে তারা নিজের হাতে বন্ধ করে রেখেছে। এরা জানেও না যে মনের সঠিক পরিচালনাই আসলে জীবনের পরিচালনার মূল মন্ত্র। তোমার চিন্তা করার ক্ষমতা বা শৈলী সম্পূর্ণ অভ্যাস স্বনির্ভর। বেশিরভাগ মানুষই তার মনের অসামান্য দক্ষতার কথা জানে না। আমি দেখেছি যে আদর্শ চিন্তাবিদরা তাদের মানসিক চিন্তা ভাণ্ডারে ১০০ ভাগের ১ ভাগ মাত্র ব্যবহার করে থাকেন। সিভানায় সাধকগণ তাদের ব্যবহারকৃত মস্তিষ্কের ভাণ্ডারকে নিয়মিত হারে ব্যবহার করার সাহস দেখিয়েছেন এবং তার ফল আশ্চর্যজনক। নিয়মিত ও সুশৃঙ্খলভাবে অনুশীলনের মাধ্যমে যোগী রমন তার মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছেন যে
তিনি স্বেচ্ছায় তার হৃদস্পন্দনের হার কমাতে ও বাড়াতে পারেন। তিনি চাইলে টানা কয়েক সপ্তাহ না ঘুমিয়ে বিশ্রামহীন অবস্থায় থাকতে পারেন। যদিও আমি তোমায় কখনোই বলবো না যে তোমার জীবনের লক্ষ্যই এই হওয়া উচিত, তবে অবশ্যই বলবো নিজের মনকে প্রকৃতির সর্বোৎকৃষ্ট উপহার বলে অবশ্যই ভাবতে শুরু করো। মনের এই শক্তিকে বের করে আনার কোনো ব্যায়াম বা উপায় আছে কি? হৃদস্পন্দনকে কমাতে বাড়াতে পারলে ককটেল পার্টি মহলে আমি নিশ্চয়ই জনপ্রিয় হয়ে উঠব। ঠাট্টা করে জানতে চাইল। কিছু ভেবো না জন, আমি তোমাকে কিছু বাস্তবসম্মত কলাকৌশল শিখিয়ে দেব, যা পরে যাচাই করে দেখতে পাবে প্রাচীন এই প্রযুক্তি কেমন ম্যাজিকের মতো ক্ষমতা রাখে। আপাতত যেটা জরুরি তা হলো তোমায় বুঝতে হবে যে মনকে নিয়ন্ত্রণের মাধ্যমেই মানসিক ক্ষমতা অর্জন করা সম্ভব, কিন্তু কম কিছু নয়। আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের সকলের মধ্যেই কম বেশি একই উপকরণ থাকে, কিন্তু যারা অন্যদের থেকে বেশি সফল বা বেশি খুশি হয় তারা এই উপকরণগুলো সঠিক মাত্রায় সঠিক পরিমাণে ব্যবহার করতে জানে বলেই তা পারে। নিজের অন্তর্জগৎকে নিয়ন্ত্রণ ও রূপান্তর করতে সক্ষম হলে তোমার জীবনযাপনের মানও সাধারণ থেকে অসাধারণ স্তরে পৌঁছাতে পারবে। মনের জাদুকরী ক্ষমতা এবং তা মনের সকল শুভ উপলব্ধিকে কত নিশ্চিতভাবে উপস্থাপন করতে পারে তা আমাকে বোঝাবার সময় আমার শিক্ষক উত্তেজিত হয়ে পড়েছিলেন। তার চোখ উদ্ভাসিত হয়ে উঠেছিল। জানো জন, সব কথা বলা হয়ে গেলে, সব কাজ সারা হয়ে গেলে একটা জিনিস কিন্তু রয়ে যায়, যার উপর আমাদের সম্পূর্ণ কর্তৃত্ব, নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়ে যায়। আমাদের সন্তান। হেসে ভালো মনে বললাম, না বন্ধু, আমাদের মন। আমরা রাস্তার ট্রাফিক, আবহাওয়া বা আমাদের আশেপাশে থাকা মানুষগুলোর মনোভাবের উপর কোনো রকম হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু এ সকল কিছুতে আমাদের মনের প্রতিক্রিয়াকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি। কোনো একটা বিশেষ পরিস্থিতিতে কি কথা ভাববো তাও ঠিক করার ক্ষমতা আমাদের আছে, এবং এই নিয়ন্ত্রণের ক্ষমতাই তো আমাদের মানুষ করে তৈরি করেছে, জানোয়ার বানায়নি। প্রাচ্যে বেড়াতে গিয়ে পার্থিব জ্ঞান ভাণ্ডারের যে সকল মণিমাণিক্য আমি আহরণ করেছি তার শ্রেষ্ঠ রত্নটি অত্যন্ত সহজলভ্য। জুলিয়ান একটু থামল, যেন এই অমূল্য উপহারটির কথা একটু ভেবে নেওয়ার জন্য। সেটা কি হতে পারে? ব্যক্তি নিরপেক্ষ বাস্তবতা বা বাস্তব পৃথিবী বলে কিছুই নেই। চরম সত্য বলে কিছু হয় না। তোমার চরম শত্রুর মুখ আর তোমার পরম মিত্রের মুখ একই হতে পারে। যে ঘটনা একজনের জীবনে সর্বনাশ ডেকে আনে, অন্য কারো জীবনে সেই ঘটনাই হয়তো প্রচুর সম্ভাবনা বয়ে আনে। সর্বদা হাসি খুশি ও আশাবাদী মানুষ এবং অখুশি ও দুর্দশাগ্রস্ত মানুষের মধ্যে মূল পার্থক্য হলো জীবনের বিভিন্ন পরিস্থিতিকে এরা কিভাবে ব্যাখ্যা করে ও তার ব্যবস্থা নেয়। জুলিয়ান, একটা বেদনাদায়ক ঘটনা আরেকজনের ক্ষেত্রে কিভাবে আনন্দের হতে পারে একটা চটজলদি উদাহরণ দেই। আমি তখন কলকাতায় বেড়াতে গিয়েছিলাম। তখন সেখানে আমার মল্লিকা চাঁদ নামে এক শিক্ষিকার সঙ্গে আলাপ হয়। শিক্ষকতা করতে তিনি ভালোবাসতেন এবং ছাত্রদের সন্তানসম স্নেহ করতেন। তার শিক্ষার মূলমন্ত্র ছিল, আমি পারবো বা আত্মবিশ্বাস তোমার আইকিউর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমাজের সকলে তাকে একজন এমন মানুষ হিসেবে জানতেন যিনি সমাজের বহু উপকার করেছেন। অথচ একদিন তারই ভালোবাসার স্কুলটিতে এক দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিল। পুড়ে ছাই হয়ে গেল সব। এলাকার মানুষ বুঝল তাদের বিরাট ক্ষতি হয়ে গেল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ক্ষোভ ঔদাসীন্যে পরিণত হলো। সন্তানকে আর স্কুলে পাঠাতে পারবে না, এটাকেই নিয়তি বলে মেনে তারা হাত গুটিয়ে বসে রইল। মল্লিকা কি করল? তিনি একটু অন্য রকমের ছিলেন। চিরন্তন আশাবাদী বলতে যা বোঝায় ঠিক তাই। এই চূড়ান্ত হতাশ পরিবেশের মধ্যে তিনি আশার আলো দেখতে পেলেন। অভিভাবকদের ডেকে তিনি বললেন, সব খারাপের মধ্যেও কিছু ভালো লুকিয়ে থাকে, তবে তাকে খুঁজে বের করে নিতে জানতে হয়। আগুনে পুড়ে যাওয়া একদিকে সাপে বর হয়েছে। বাড়িটা এমনিতেও ভগ্নদশা প্রাপ্ত ছিল। ছাদ ফুটো হয়ে জল পড়ত। হাজার হাজার ছোট পায়ের চাপে মেঝের অবস্থাও খারাপ হয়ে এসেছিল। এই সময় সকলে একসঙ্গে হাত মিলিয়ে এবার একটা নতুন স্কুল গড়ে তুলতে হবে। এমন সুন্দর স্কুল যেখানে আরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে। আর যা ভাবা সেই কাজ। ৬৪ বছরের এক ডায়নামোর প্রেরণায় যার যা সম্বল তা এক জায়গায় জড়ো করা হলো দৃষ্টিভঙ্গির এক চরম দৃষ্টান্ত। এটাই তো সেই পুরনো প্রবচনের মতো,
কাপের অর্ধেক অংশ খালি মনে না করে অর্ধেক অংশকে ভর্তি মনে করো। সেটাই তো সঠিক দৃষ্টিভঙ্গি। তোমার জীবনে যাই ঘটুক না কেন, তুমি কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে তার রয়েছে তোমার হাতেই। প্রকৃতির অন্যতম সূত্রগুলোর শ্রেষ্ঠ হলো প্রতিটি ঘটনার ইতিবাচক দিক খুঁজে বের করা, এবং এটা যদি তুমি অভ্যাস করে নাও, তোমার জীবন উন্নততর হতে বাধ্য। মনকে কার্যকরীভাবে ব্যবহার করা থেকেই কি এর সূত্রপাত হয়। ঠিক তাই জন, পার্থিব সাফল্য হোক বা আধ্যাত্মিক, সবেরই সূত্রপাত ঘটে দু কাঁধের মধ্যে অবস্থিত 12 পাউন্ডের ওই মাংসপিণ্ড থেকে। বা আরও পরিষ্কার করে বলতে গেলে, প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে যে ধরনের চিন্তাভাবনা মনের মধ্যে ঢোকাচ্ছে তার থেকে। তোমার অন্তজগতের অবস্থা প্রতিফলিত হয় তোমার বহির্জগতের আচরণের মাধ্যমে। যে চিন্তাভাবনা তুমি করো এবং তার যা প্রতিক্রিয়ার বাইরে প্রতিফলিত হয়, তার উপরে সঠিক নিয়ন্ত্রণ তোমাকে তোমার ভাগ্য নিয়ন্ত্রণে সাহায্য করবে। সত্যি এর মধ্যে অনেক বোঝার মতো জিনিস আছে, জুলিয়ান। কিন্তু আমার কাজ, ওকালতি নিয়ে আমি এমন ব্যস্ত হয়ে পড়েছি যে জীবনটাকে নিয়ে ভাবার মতো যথেষ্ট সময় পাই না। আমি যখন আইনের স্কুলে পড়তাম, আমার বন্ধু অ্যালেকস খুব প্রেরণামূলক বই পড়তে পছন্দ করত। সে বলতো কাজের প্রচণ্ড চাপে এই বইগুলো তাকে প্রাণশক্তি জুগিয়ে যায়। আমার মনে আছে একবার ও আমায় বলেছিল যে চীনা ভাষায় সংকট শব্দের দুটো উপলিপি আছে, যার একটার মানে বিপদ, আরেকটির মানে সুযোগ। আমার ধারণা সেই প্রাচীন চীন দেশের মানুষও জানতেন খুঁজে নেওয়ার সাহস থাকলে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশেও আলোর দেখা পাওয়া যায়। যোগী রমন বলেন, জীবনে কোনো ভুল বলে কিছু নেই, আছে শুধু শিক্ষা গ্রহণ। নেতিবাচক অভিজ্ঞতা বলে কিছু নেই, আছে শুধু আত্মনিয়ন্ত্রণের পথ ধরে বেড়ে ওঠা, শিক্ষা নেওয়া আর এগিয়ে চলা। সংগ্রাম থেকেই শক্তির উদয় হয়। এমনকি যন্ত্রণাও এক দারুণ শিক্ষক হয়ে উঠতে পারে। হ্যাঁ, যন্ত্রণাকে তাড়াতে হলে আগে তো যন্ত্রণাকে অনুভব করতে হয়। বা অন্যভাবে বলতে গেলে, পাহাড়ের শিখরে ওঠার আনন্দ তুমি পাবে কি করে যদি না তুমি সেই পাহাড়ের পাদদেশে সর্বনিম্ন জায়গাটিতে এসে থাকো। কি বললাম, বুঝতে পেরেছ? হ্যাঁ, ভালো কিছুর আস্বাদ নিতে গেলে জীবনের খারাপটুকুর অনুভূতি থাকাটাও জরুরি। খারাপ না দেখলে ভালোর দাম মানুষ দেবে কি করে? ঠিক তাই। কিন্তু আমি তোমায় বলি, যে কোনো ঘটনাকে ভালো, ইতিবাচক বা নেতিবাচক বলে ভাবাটা বন্ধ করো। বরং সেটাকে উপলব্ধি করো, তা থেকে শিক্ষা গ্রহণ করো। প্রতিটি ঘটনাই কোনো না কোনো শিক্ষা দেয়। এই ছোট ছোট শিক্ষা বা অভিজ্ঞতাই তোমার সম্পূর্ণ সত্তাটিকে গড়ে তোলে। এদের ছাড়া তুমি তো মালভূমিতে থেমে যাবে। একবার তোমার জীবনের পরিপ্রেক্ষিতে এটা ভেবে দেখো, অধিকাংশ মানুষই অধিকাংশ চ্যালেঞ্জিং অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে বড় হয়ে ওঠে। আর তুমি যদি এমন কোনো ফল পাও যা তুমি আশা করোনি, এবং তাতে যদি দুঃখ পাও বা হতাশ হও, তবে তোমাকে বলি, প্রকৃতির নিয়মে আছে, যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন কোথাও না কোথাও আর একটি দরজা খুলে যায়। কথা বলার উত্তেজনায় জুলিয়ানের আঙ্গুল উঠতে লাগলো, অনেকটা সারদান মিনিস্টারের মতো। একবার তুমি যদি এই নীতিটাকে তোমার রোজকারের জীবনে ঢুকিয়ে দিতে পারো এবং মনকে বোঝাতে পারো যে কোনো ঘটনাই ইতিবাচক বা নেতিবাচক নয়, সব ঘটনাই কিছু না কিছু শেখায়, তাহলে তোমার জীবন থেকে দুশ্চিন্তা সর্বদার জন্য দূরে পালাতে পথ পাবে না। নিজের অতীতের কারাগারে বন্দী হয়ে থেকো না, ভবিষ্যতের কারিগর হয়ে উঠতে পারবে তুমি। হ্যাঁ, ব্যাপারটা এবার বুঝেছি। তুমি বলতে চাইছো যে অভিজ্ঞতা তা সে যত খারাপই হোক না কেন, কোনো না কোনো শিক্ষা অবশ্যই দেয়। তাই আমার মনের দরজা আমার সর্বদা উন্মুক্ত করে রাখা উচিত। এভাবেই জীবনে আমি সুখী ও শক্তিশালী হয়ে উঠতে পারবো। একজন সাধারণ মধ্যবিত্ত আইনজীবী তার অবস্থার উন্নতি ঘটাতে আর কি করতে পারে? প্রথমত, তোমার কল্পনার গৌরবকে সঙ্গী করে বাঁচার চেষ্টা করো, স্মৃতিকে আঁকড়ে ধরে নয়। একটু পরিষ্কার করে বলো, আমি বলতে চাইছি, তোমার দেহ, মন ও আত্মার মুক্তিকে মুক্ত করতে হলে তোমার কল্পনা শক্তিকে প্রসারিত করতে হবে। ভেবে দেখো, যে কোনো বস্তু দুবার সৃষ্টি হয়, প্রথমবার মনের কারখানায়, এবং শুধুমাত্র তারপরেই বাস্তবে যে কোনো বস্তু যা তুমি বহির্জগতে সৃষ্টি করছো, তার প্রস্তুতি শুরু হয় তোমার মনের মধ্যে অত্যন্ত সহজ সরল একটি খসড়া তৈরির মাধ্যমে। মনের পর্দায় ভেসে ওঠে তার ছবি। যখন তুমি তোমার চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে শিখবে এবং বিস্তারিতভাবে এই পার্থিব জগতের থেকে তোমার মধ্যে যে সুপ্ত শক্তিগুলো সঞ্চিত আছে তা জাগ্রত হয়ে উঠবে, আর তখনই তুমি তোমার মনের প্রকৃত ক্ষমতাকে বুঝতে শিখবে। তোমার আশেপাশে নিজেই তৈরি করতে সক্ষম হবে এমন এক পৃথিবী যা তোমার প্রাপ্য। আজ রাত থেকেই শুরু হবে তোমার এই যাত্রা।
অতীতকে ভুলে ভবিষ্যতের পথ প্রশস্ত করার যাত্রা। আজ থেকেই বর্তমানকে ভুলে তোমার যা চাহিদা, যা নিয়ে স্বপ্ন দেখার সাহস দেখাও, সেরা বস্তুটি আকাঙ্ক্ষা করো। তুমি অবাক হয়ে যাবে এর ফলাফলে। জানো জন, ওকালতির ওই বছরগুলোতে আমি ভাবতাম আমি কত কিনা জানি। পৃথিবীর সেরা স্কুলে পড়াশোনা করেছি, আইনের যে বই আমার হাতে পড়েছে তাই প্রতিটি পড়ে ফেলেছি আমি। দেশের সেরা রোল মডেলদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে আমি আইনের খেলায় জিতে গিয়েছিলাম, কিন্তু আজ বুঝি জীবনের খেলায় আমি একেবারে গোহারা হেরে গিয়েছিলাম। বড় বড় বিলাস বাসন সুখের পেছনে এত বেশি দৌড়েছি যে জীবনের ছোট ছোট সুখ সব হারিয়ে ফেলেছি অচিরেই। বাবা যেসব বিখ্যাত বই পড়তে বলতেন, কখনো পড়িনি সেসব। কোনো দামি বন্ধুত্ব গড়ে তুলতে পারিনি, কখনো ভালো সঙ্গীতের সমজদার হতে পারিনি। কিন্তু আজ বসে ভাবি, একটা বিষয়ে আমি সত্যি ভাগ্যবান। ঠিক সময়ে আমার হার্ট অ্যাটাকটা আমার ভেতর থেকে নাড়িয়ে দিয়ে গেল। বিশ্বাস করবে কিনা জানি না, ওটাই আমাকে দ্বিতীয়বার বাঁচার সুযোগ করে দিয়ে গেল। একটা প্রকৃত অর্থে বাঁচার মতো করে বাঁচার সুযোগ করে দিয়ে গেল। মল্লিকার মতো আমিও ওই যন্ত্রণাময় মুহূর্তেও সুযোগের বীজ লক্ষ্য করেছিলাম। সবচেয়ে বড় কথা, সেই সুযোগের বাজিটিকে লালন পালন করে তোলার সাহসটুকু দেখিয়েছি আমি। আমি দেখতে পাচ্ছিলাম জুলিয়ান বাইরে যতখানি নবীন হয়েছে, অন্তর হয়েছে ঠিক ততখানিই বিচক্ষণ। বুঝলাম এই সন্ধ্যাটি শুধু দুই পুরনো বন্ধুর মধ্যে নিছক আড্ডা নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। অনুভব করলাম আমার জীবনের মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত আজ রাতেই আসতে পারে জীবনে নতুন করে সব শুরু করার সুবর্ণ সুযোগও। জীবনে যা ভুল করেছি তা যেন ভুসভুস করে মন গঙ্গার মাছ থেকে ভেসে উঠতে লাগলো। এটা ঠিক যে আমার একটি অসাধারণ পরিবার আছে, একটা স্থায়ী চাকরি রয়েছে, ওকালতি করে যথেষ্ট নামও হয়েছে। তবু নির্জন কোনো এক মুহূর্তে আমার মধ্যে আর কিছু না পাওয়ার এক শূন্যতা তৈরি হয়। যে শূন্যতা আমায় ছেয়ে ফেলতে শুরু করেছে, তা আমাকে ভরিয়ে তুলতে হবেই। যখন ছোট ছিলাম তখন অনেক বড় বড় স্বপ্ন দেখতাম। কখনো নিজেকে খেলার নায়ক হিসেবে দেখতাম, কখনো বা নামজাদা ব্যবসায়ী হিসাবে। আমি বিশ্বাস করতাম যে আমি ঐরকম সত্যিই একদিন হতে পারবো, যা হতে চাই তাই হতে পারবো। মনে পড়ে যাচ্ছিল পশ্চিম উপকূলে আমার শৈশবের দিনগুলোর কথা। কত ছোট ছোট জিনিসে আনন্দ পেতাম তখন। জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার মধ্যেও কত আনন্দ ছিল। একজন প্রকৃত অ্যাডভেঞ্চারার ছিলাম আমি। জীবনের প্রতিটি জিনিসের প্রতি ছিল দারুণ আগ্রহ। ভবিষ্যতের স্বপ্নে কোনো বাধা মানতাম না। মনে মনে কত কী না করে ফেলতাম। সত্যি এই গত ১৫ বছরে আমি আনন্দ তো কখনো পাইনি। কি হলো আমার? বোধহয় বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমার স্বপ্ন দেখার চোখটা হারিয়ে গিয়েছিল। বড়দের যা করণীয় তাই নির্বিবাদে করে গিয়েছি আমি। হয়তো কলেজে গিয়ে আমার সব স্বপ্নগুলো আরো দ্রুত হারিয়ে গিয়েছিল জীবন থেকে। তখন অ্যাডভোকেটরা যেভাবে কথা বলে, যেভাবে বলা উচিত তাদের, সেসব শিখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে। সেই সন্ধ্যায় এক কাপ ঠান্ডা চায়ের মাঝে জুলিয়ান যখন তার হৃদয়ের সব কথা আমার কাছে উজাড় করে দিল, তখন কে যেন ভিতর থেকে আমায় বলে দিল, না, আর শুধু বেঁচে থাকার জন্য নয়, পেটের জন্য এত সময় দেয়া যাবে না। কিছু সৃজনশীল কাজ করে যেতে হবে এই জীবনে। কিছু সময় সেই কাজে দিতেই হবে আমায়। মনে হচ্ছে তোমাকে জীবন নিয়ে আমি একটু ভাবাতে পেরেছি জন। জুলিয়ানের চোখ এড়ায়নি কিছুই। সেই ছোটবেলার মতো স্বপ্ন দেখো জন। জোনাস সাঙ্ক বলেছিলেন, আমি অনেক স্বপ্ন দেখেছি, আমি অনেক দুঃস্বপ্ন দেখেছি। আমি আমার স্বপ্নের সাহায্যে দুঃস্বপ্ন কাটিয়ে উঠেছি। ধুলো ঝেড়ে স্বপ্নগুলোকে তুলে আনো, জীবনটাকে নতুন করে সাজিয়ে তোলো। নিজের অন্তরের শক্তি দিয়ে নিজেকে জাগিয়ে তোলো, আর তুমি যা চাও সেই শক্তি দিয়ে তা ঘটাও। একবার তুমি শুরু করলে সমগ্র ব্রহ্মাণ্ড তোমাকে সফল করার লক্ষ্যে একজোট হয়ে তোমার পাশে দাঁড়াবে। একদিন যোগী রমন আর আমি হিমালয়ের পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিলাম। প্রশ্ন করলাম, আচ্ছা, কোনো দার্শনিক আপনার সবচেয়ে পছন্দের? উনি বললেন, বহুজনের প্রভাব রয়েছে তার জীবনে, কোনো একজনকে বেছে নেওয়া কঠিন। অবশ্য মনের গভীরে একটি উদ্ধৃতিকে সযত্ন রেখে দিয়েছিলেন যোগী রমন। নির্জনতার মাঝে ধ্যান করে জীবন কাটাবার জন্য যে মূল্যবোধগুলো তিনি গ্রহণ করেছিলেন, তার সার রয়েছে এটিতে। হিমালয়ের দুর্গম নির্জন বন্ধুর পথে প্রাচ্যের মহাজ্ঞানী সেই সাধক আমার কাছে ব্যক্ত করেছিলেন সেই বাণী। সেটির প্রতিটি শব্দ আমি আমার মনে গেঁথে নিয়েছি। প্রতিদিন ওই বাণীটি আমাকে স্মরণ করিয়ে দেয় আমরা কি আমরা কি হতে পারি।
বাণীটি ভারতবর্ষের বিখ্যাত দার্শনিক পতঞ্জলির। প্রতিদিন ভোরবেলা ধ্যানে বসার আগে উচ্চস্বরে উদ্ধৃতিটি উচ্চারণ করলে তা আমার সারাদিনের চিন্তাভাবনা কাজের উপর এক আশ্চর্য প্রভাব ফেলে। জন, জেনে রেখো, শক্তির রূপ হলো শব্দ। এবার জুলিয়ান সেই উদ্ধৃতি লেখা কার্ড আমায় দেখালো। কোনো মহৎ উদ্দেশ্যে, কোনো অসামান্য প্রকল্প যখন তোমায় অনুপ্রাণিত করে, তোমার সকল চিন্তাধারা তখন বাঁধন খুলে বেরিয়ে আসে। তোমার মন তার সীমা অতিক্রম করে, তোমার চেতনা চতুর্দিকে ব্যাপ্ত হয় এবং তুমি নিজেকে এক নতুন অসাধারণ বিস্ময়কর জগতে খুঁজে পাও। তোমার যত সুপ্ত শক্তি, মানসিক ক্ষমতা ও প্রতিভা সক্রিয় হয়ে ওঠে, আর নিজেকে তুমি স্বপ্নেও যা কখনো ভাবোনি তার চেয়েও মহৎ রূপে তোমার প্রকাশ ঘটে। ঠিক এই মুহূর্তেই আমি শারীরিক ক্ষমতা আর মানসিক দৃঢ়তার মধ্যে যোগসূত্রটা খুঁজে পেলাম। জুলিয়ান শারীরিকভাবে একেবারে নিখুঁত অবস্থায় ফিরে এসেছে। তার প্রকৃত বয়সের তুলনায় অনেক বছর কম দেখতে লাগছে তাকে। প্রাণশক্তি যেন তার শরীর থেকে উপচে পড়ছে, আর মনে হচ্ছে উদ্যম, উৎসাহ আর আশাবাদ যেন আর বাদ মানছে না। আমি দেখতে পাচ্ছিলাম যে ও পূর্ববর্তী জীবনের বহু অভ্যাসই ত্যাগ করেছে, কিন্তু ওর মধ্যে এই অসামান্য পরিবর্তনের শুরুটা হয়েছে মানসিক ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। বাইরে সফলতা আসে অন্তরে সফল হওয়ার সাথে সাথে। আর জুলিয়ান ম্যান্টেল তার জীবনকে আমূল বদলে ফেলেছে নিজের চিন্তাভাবনার জগতে আমূল পরিবর্তনের মাধ্যমে। কিভাবে আমি এই পজিটিভ, শান্ত, উজ্জীবিত মনোভাব গড়ে তুলতে পারি? জুলিয়ান, এত বছর ধরে একই চেনা বাঁধা ছকে কাজ করতে করতে আমার মস্তিষ্কের পেশিতে বোধহয় চর্বি জমে গেছে। মনের বাগানে যেসব চিন্তা ভেসে বেড়াচ্ছে তার উপর খুব সামান্যই নিয়ন্ত্রণ আছে আমার। মন থেকে বললাম আমি, আমাদের মন ভাতৃ হিসাবে চমৎকার, কিন্তু প্রভু হিসাবে ভয়ঙ্কর। তুমি যদি নেতিবাচক চিন্তা করো, তাহলে বুঝতে হবে নিজের মনকে শুভ চিন্তা করতে কখনোই শেখাওনি তুমি। তাকে ভালো রাখতে যত্নবান হওনি কখনো। উইনস্টন চার্চিল বলেছিলেন, তোমার প্রতিটি চিন্তার প্রতি দায়িত্বশীল হওয়াই মহত্বের প্রকাশ। তাহলেই যে প্রাণোচ্ছল মন তুমি চাইছো তা তোমার পক্ষে পাওয়া সম্ভব। মনে রেখো, মন হলো অন্যান্য পেশির মতো, হয় তাকে ব্যবহার করে চালু অবস্থায় রাখো, নয়তো তা অপব্যবহারে ফেলে রেখে নষ্ট করো। তুমি কি বলতে চাইছো মনের ব্যবহার ঠিকমতো না হলে মন দুর্বল হয়ে যায়? হ্যাঁ, ঠিক তাই। ভেবে দেখো, তুমি যদি আরও শক্তি লাভের জন্য তোমার হাতের মাংসপেশিতে জোর আনতে চাও, তাহলে তোমার হাতের ব্যায়াম করতে হবে। পায়ের মাংসপেশি শক্ত করতে পায়ের ব্যায়াম করতে হবে। ঠিক তেমনই মনকে সঠিক পদ্ধতিতে কাজে লাগাতে, দৃঢ় সংকল্প করতে, তাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। তবেই তোমার মন আশ্চর্যজনকভাবে কাজ করবে। মনকে সঠিক পরিচালনা করতে পারলে তুমি যা চাও মন তোমায় তাই এনে দেবে। মনের যত্ন নিলে মন তোমার শরীরের যত্ন নিয়ে তাকে সুন্দর করে গড়ে তুলবে। যদি সঠিকভাবে চাওয়ার দূরদৃষ্টি থাকে, তবে মন শান্ত, নিরুদ্বিগ্ন হবে। সিভানার সাধকরা বলেন, জীবনের কোনো সীমানা নেই। যেটুকু আমরা বুঝি বা উপলব্ধি করি তা নিছকই আমাদের নিজেদের সৃষ্টি। কথাটা বুঝলাম না জুলিয়ান। মননশীল মানুষেরা জানেন চিন্তার মাধ্যমেই তাদের নিজেদের জগৎ গড়ে ওঠে, এবং ব্যক্তির জীবন কেমন হবে, কতটা উচ্চমানের হবে, তা নির্ভর করে তার চিন্তাধারার উপর। শান্তিময় জীবনযাপন করতে চাইলে নিজের চিন্তাধারাকে প্রশান্ত ও তাৎপর্যপূর্ণ করে গড়ে তুলতে হবে। জুলিয়ান, একটা চটজলদি উত্তর বাতলে দাও। নিজের আলখাল্লার উপর সূর্যস্নাত আঙ্গুলগুলো বোলাতে বোলাতে সে প্রশ্ন করল, ঠিক কি বলতে চাইছো? তুমি যে জীবনের কথা আমাকে শোনাচ্ছ তাতে আমি সত্যি খুব উত্তেজিত, তবে আমি অধৈর্য প্রকৃতির লোক। আমার এই বসার ঘরে বসেই মনকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যায়াম বা চটজলদি উপায় শিখে নেওয়া যায় না? জন, চটজলদি ব্যবস্থার কোনো কাজ হয় না, তা সম্ভব নয়। স্থায়ী পরিবর্তনের জন্য চাই দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। একমাত্র অধ্যাবসায় দিয়ে, চেষ্টা দিয়ে ব্যক্তিসত্তার পরিবর্তন ঘটানো সম্ভব। আমি বলছি না তোমার জীবনে গভীর পরিবর্তনের জন্য বছরের পর বছর লাগবে, তবে যেসব কলাকৌশলের কথা আমি তোমাকে জানাবো তা অন্তত একমাত্র যদি তুমি নিষ্ঠার সাথে মানো, তবে তাতে যা পরিবর্তন লক্ষ্য করবে নিজের মধ্যে, তাতে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তোমার সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে তুমি, আর অলৌকিক সেই সঙ্গে নানা ঘটনাবলীর সম্মুখীন হতে থাকবে। তুমি এখন পৌঁছাতে গেলে অধৈর্য হলে চলবে না। পথের শেষে কি পাবে তা না ভেবে বরং তোমার পথের চারিধারে উপভোগ করতে করতে
পৌঁছাতে হবে। মজা হলো যত ফলের আশা কম করবে, ফল লাভের কথা কম ভাববে, তত তাড়াতাড়ি ফলাফল লাভ করবে। এটা কেমন করে সম্ভব? এই প্রসঙ্গে তোমায় একটা গল্প বলি। অনেক পুরানো একটি কিংবদন্তি কাহিনী আছে। একটি ছেলে মহান গুরুর অধীনে শিক্ষালাভ করবে বলে বাড়িঘর ছেড়ে বহু দূরে পাড়ি দেয়। গুরুর দেখা পাওয়ার পর প্রশ্ন করে, আচ্ছা, আপনার মতো জ্ঞানী পুরুষ হতে গেলে আমার কতদিন সময় লাগবে? গুরু বললেন, 5 বছর। বাবা, এত কম সময়? বাবা, এ তো অনেক সময়। আচ্ছা, আমি যদি দ্বিগুণ পরিশ্রম করি? গুরু বললেন, তাহলে 10 বছর লাগবে। সে কি? সে তো আরো বেশি সময়। যদি সারাদিন আর গভীর রাত অবধি পড়াশোনা করি তাহলে? প্রাজ্ঞ সঠিক বললেন, 15 বছর। কিছুই তো বুঝতে পারছি না। আমার লক্ষ্যের প্রতি যত বেশি মনকে নিয়োজিত করেছি, ততবারই সময় বেড়ে যাচ্ছে কেন? উত্তরটা খুবই সহজ। একটা চোখ যদি গন্তব্যের শেষে নিবন্ধ থাকে, তবে পথে তো রইল মাত্র একটা চোখ। এক চোখে কি আর বেশি দেখা যায়? আমি বললাম, বুঝেছি। মনে হচ্ছে ওর অবস্থা আমার মতোই। ধৈর্য ধরো, মনে বিশ্বাস রাখো, যা খুঁজছো তা তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। শুধু প্রত্যাশা বজায় রেখে কাজ করে যেতে হবে। কিন্তু জুলিয়ান, আমি ভাগ্যবান নই। ভাগ্য আমায় জীবনে কোনো কিছুই হাতে তুলে দেয়নি। সবই আমাকে খেটে অর্জন করতে হয়েছে। ভাগ্য বলতে তুমি কি বোঝো? সুযোগ আর তার সদ্ব্যবহার ছাড়া ভাগ্য আর কিছুই নয়। সিভানার সাধকদের দেয়া পাঠ তোমাকে দেওয়ার আগে দুটো নীতির কথা বলতে চাই। প্রথম, সবসময় জানবে মানসিক নিয়ন্ত্রণের মূলে আছে একাগ্রতা। আচ্ছা, আমি বুঝতে পারছি তোমার অনুভূতির কথা। কথা শুনে একসময় আমিও অবাক হয়েছিলাম। কিন্তু এটাই সত্যি, মন অসাধ্য সাধন করতে পারে। তোমার মনে কোনো আকাঙ্ক্ষা বা স্বপ্ন আছে, মানে জানবে তা পূরণ করার সামর্থ্যও অবশ্যই তোমার মাঝে আছে। সিভানার যোগীরা এটিকে পরম সত্য বলে মানেন। আর তার জন্য মনকে একাগ্র করে তুলতে হবে। কোনো নির্দিষ্ট একটি কাজে যখনই তুমি একাগ্রচিত্তে নিবন্ধ হবে, তখনই তোমার মনের শক্তি ভাণ্ডারের, কর্মের ভাণ্ডারের দরজা খুলে যাবে। একাগ্রচিত্ত হওয়াটা এত গুরুত্বপূর্ণ কেন? ধরো, শীতকালীন মাঝামাঝি একটা সময়ে তুমি বনের মাঝে পথ হারিয়ে ফেলেছ। তোমার কাছে তোমার বন্ধুর পাঠানো একটি চিঠি, এক কৌটা পাহাড়ি নাশপাতি, একটা আতশ কাঠ রয়েছে। বরাত জোর তুমি পথে কিছু শুকনো কাঠও পেয়ে গেলে, কিন্তু আগুন জ্বালিয়ে উষ্ণ হবার মতো পরিস্থিতির জন্য চাই আগুন বা দেয়াশালাই, যা তোমার কাছে নেই। তুমি কি করবে? এই রে, সত্যি আমার কোনো ধারণা নেই। আমি বলতে পারছি না। খুব সোজা, শুকনো কাঠের মধ্যে চিঠিটা ধরো, আতশ কাচটার মধ্যে দিয়ে সূর্য রশ্মি কেন্দ্রীভূত করো, এক মুহূর্তেই আগুন ধরে যাবে। আর নাশপাতির ক্যানটা কি হবে? ওর তো কোনো কাজ নেই, হাসতে হাসতে বলল জুলিয়ান। শুকনো কাঠে চিঠিটা রাখলে কোনো ফল হবে না, কিন্তু সূর্য রশ্মিকে ওই কাচের মধ্য দিয়ে পাঠালে মুহূর্তেই আগুন জ্বলে উঠবে। এই একই শক্তি মনের ক্ষেত্রেও ঘটে। তোমার সকল শক্তিকে কেন্দ্রীভূত করে কোনো কাজে নিবন্ধ করলে তোমার সামর্থ্যের আগুনটি জ্বলে উঠতে বাধ্য। তার ফলও চমকপ্রদ। তুমি কি চাও তা তোমার চেয়ে ভালো আর কে জানে? আরো ভালো বাবা হতে চাও, নাকি আরো ব্যালেন্সড জীবনযাপন করতে চাও? আধ্যাত্মিক হতে চাও, বা রোমাঞ্চকর? তুমি কি চাও তা তুমি জানো। চিরন্তন সুখ পাওয়া যায় কি করে? আত্মবিশ্বাসের সঙ্গে কাজ শুরু করো। প্রথমে ছোটখাটো কিছু আশা করে কাজ শুরু করো। কিভাবে? সিভানা সাধকরা 5,000 বছরের প্রচেষ্টায় সুখের চাবিকাঠি খুঁজে পেয়েছিলেন। আমার সৌভাগ্য, আমাকে তা জানাতে আগ্রহী হয়েছিলেন তারা। তুমি কি এখনোই এই এক মুহূর্তেই ওইসব কথা জেনে নিতে চাও? না, ভাবছিলাম একটা ব্রেক নেব, একটা গান শুনবো। সে কি? সবাই তো চিরন্তন সুখী আশা করে, তাই না? হ্যাঁ, ঠিক কথা। আচ্ছা, এক কাপ চা পাওয়া যাবে? চায়ের কাপ হাতে ধরিয়ে বললাম, নাও, আর থেমো না প্লিজ। ঠিক আছে। জন, সুখের গোপন কথাটি খুবই সরল সহজ। তুমি কি করতে ভালোবাসো তা খুঁজে বের করো, তারপর সেটা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করো। খেয়াল করে দেখবে, পৃথিবীর সবচেয়ে সুখী, সবচেয়ে সফল, স্বাস্থ্যবান, পরিচিত মানুষেরা তাদের জীবনের সবচেয়ে আগ্রহের বিষয়টি খুঁজে পেয়েছিলেন এবং সেটা করায়ত্ত করার জন্য দিনের পর দিন চেষ্টা করে গেছেন। তোমার ভালোবাসার বিষয়টিতে তোমার মনকে যদি একাগ্র করে তোলো, তোমার জীবনে তখন মানসিক সামর্থ্যের স্ফুরণ ঘটবে। আর
তার ফলে তোমার চাওয়া পাওয়ার সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে পূর্ণ হবে। তার মানে বলতে চাইছো আমার মনের প্রবল টান যে বিষয়ে তা খুঁজে বের করব, তারপর কাজে লেগে যাব? জুলিয়ান বলল, যদি সেটা অনুসরণযোগ্য বা উপযুক্ত হয়। উপযুক্ত কথার সংজ্ঞা কি? তোমার অভীষ্ট লক্ষ্য যেন অন্য মানুষের জীবনকে আরো উন্নত করে। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছেন, সুখের মতো সফলতাকে লাভ করার চেষ্টা বৃথা। মহান কোনো কিছুর প্রতি কারণ ব্যক্তিগত নিষ্ঠার কারণেই এর উন্মেষ ঘটে। তোমার জীবনের লক্ষ্য কি, এটা একবার বুঝে নিতে পারলে তোমার পৃথিবী রঙিন হয়ে উঠবে, তোমার প্রতিটি সকাল আরো সজীব হয়ে উঠবে। অপচয় করার মতো সময় তোমার হাতে থাকবে না। তোমার মনে হবে তোমার লক্ষ্যের দিকে কেউ যেন তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। দুশ্চিন্তার অভ্যাস মুছে যাবে চিরতরে। দারুণ। সকালে ঝরঝরে হয়ে ঘুম থেকে ওঠা তো স্বপ্ন। জানো জুলিয়ান, সকালে ঘুম থেকে উঠে মনে হয় কেন উঠলাম। প্রচণ্ড ধকল, রাগী, ক্রুদ্ধ মক্কেল, প্রতিপক্ষের আক্রমণ, এসব নেতিবাচক প্রভাবের হাত থেকে বাঁচতে শুয়ে থাকাই ভালো। খুব ক্লান্ত লাগে। বেশিরভাগ লোক এত ঘুমায় কেন জানো? কেন? কারণ তাদের করার মতো কিছুই নেই। সূর্যের সাথে সাথে ঘুম থেকে ওঠে যারা, তাদের একটা ব্যাপারে মিল আছে। কিসে? পাগলামিতে? না না, হেসে বলল জুলিয়ান, ওদের একটা লক্ষ্য আছে। ওই লক্ষ্যই ওদের শক্তি যোগায়। বদ্ধমূল সংস্কার ওদের মনকে আচ্ছন্ন করে না। জীবনে তাদের করা সব কাজেই থাকে আলাদা আগ্রহ, মনোযোগ। তাই শক্তি এদের শরীর থেকে চুইয়ে পড়ে নষ্ট হয় না। এরা হচ্ছে এমন প্রাণোচ্ছল মানুষ যারা এই পৃথিবীতে বিরল। শক্তি চুইয়ে পড়ে নষ্ট হওয়া মানে কি? এই রকমের কথা যে তুমি হার্ভার্ড ল স্কুলে শেখনি, এ কথা হলপ করে বলতে পারি। ঠিক বলেছ। সিভানার সাধুরা এই মতাদর্শনের পথ প্রদর্শক। যুগ যুগ ধরে এই মতবাদ প্রাসঙ্গিক। আমরা অকারণে দুশ্চিন্তায়, উদ্বেগে, উৎকণ্ঠায় আমাদের জীবনী শক্তি তিলে তিলে নষ্ট করে দেই। সাইকেলের টায়ারের মধ্যে টিউব থাকে, দেখেছ নিশ্চয়ই? হ্যাঁ, দেখেছি। সম্পূর্ণ ফোলানো টিউব যা টায়ারকে সজীব রাখে। আর তুমিও সহজেই তোমার গন্তব্যে পৌঁছে যেতে পারো, কিন্তু এর মধ্যে ফুটো বা ছেদ হলে হাওয়া বেরিয়ে যায়। তোমারও গন্তব্যে আর পৌঁছানো হয় না। মনও তাই। দুশ্চিন্তা, উৎকণ্ঠা তোমার মনকে ফুটো করে ঝাঁঝরা করে দেয়। আর সেখান দিয়ে বেরিয়ে যায় সকল জীবনী শক্তি। উদ্যম নিঃশেষ হয়। মনের যাবতীয় সৃজনশীলতা, আশা, উদ্দীপনা, আকাঙ্ক্ষা সব বেরিয়ে গেলে কী বা পড়ে থাকে একজন অবসাদগ্রস্ত মানুষ ছাড়া? হ্যাঁ, এরকম আমার জীবনে প্রায়ই ঘটে। সব জায়গায় ছুটে বেড়াই, না নিজের শান্তি পাই, না কাউকে খুশি করতে পারি। দিনের শেষে হয়তো কায়িক পরিশ্রম কিছুই করলাম না, তবু ক্লান্ত, অবসন্ন হয়ে পড়ি। রাতের বেলা কোনো রকমে গলায় স্কচ ঢেলে টিভির রিমোটটা হাতে নিয়ে শরীর ছেড়ে দেই। অতিরিক্ত মানসিক চাপের ফলেই তোমার এই হাল হয়। তবে একবার লক্ষ্য স্থির করে নিতে পারলে তোমার জীবন অনেক অর্থপূর্ণ হয়ে উঠবে। যেদিন বুঝে যাবে কিসের উদ্দেশ্যে তোমার এই জীবন, কি তার ভবিতব্য, সেদিন থেকে তোমার আর কোনো কাজ করার প্রয়োজন পড়বে না। সময় হওয়ার আগেই অবসর। আইনজীবী থাকার সময় প্রতিপক্ষের প্রতি একদম বাজে কথা নয়। জাতীয় যে কণ্ঠস্বর জুলিয়ান আয়ত্ত করেছিল, সেই গলায় বলল, না, তোমার কাজ আর তখন কাজ মনে হবে না, খেলা হয়ে যাবে। কোনো লক্ষ্যে পৌঁছাতে বা আমার জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পেতে আমাকে কাজ ছেড়ে দিতে হবে? সেটা বড় ঝুঁকির কাজ হয়ে যাবে না? আমার একটা পরিবার আছে, আমার উপর নির্ভরশীল কিছু মানুষ আছে। আমি তো সে কথা বলিনি যে আগামীকালই তোমাকে আইনের পেশা ছাড়তে হবে। তবে হ্যাঁ, ঝুঁকি নিতে হবে। জীবনের গাছটা ধরে একটা ঝাঁকুনি দাও, মাকড়সার জাল ছিঁড়ে ফেলো। যে পথে বেশি লোক চলেনি, এমন একটা পথ বাছো। সবাই তো সংসারের আরামদায়ক গণ্ডির মধ্যেই থাকে। যোগী রমন আমায় বলেছিলেন, এই গণ্ডির বাইরেই কিন্তু আসলে রয়েছে এক অনন্য পৃথিবী, সুখের পৃথিবী। সেটাই আমাদের পক্ষে উত্তম। মানসিক নিয়ন্ত্রণ ও ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি বলে নিজেকে উপলব্ধি করার একমাত্র পথ। মানুষের প্রকৃত সম্পদকে উপলব্ধি করার পথ। কি সেই সম্পদ? তোমার দেহ, মন ও আত্মা। অত ভাবার কোনো কারণ নেই। সমস্ত জীবন ধরে যে কাজটা করতে চেয়েছ অথচ করনি, এবার তাই শুরু করো। এমন অনেক আইনজীবীদের আমি চিনি যারা অভিনেতা হওয়ার জন্য তাদের কাজ ছেড়েছেন। এমন অনেক অ্যাকাউন্টেন্ট আছেন যারা সঙ্গীতকার হয়ে গেছেন। যে অম্লান আনন্দ, সৃজনশীলতার যে তৃপ্তি কাজের প্রবল চাপে তাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল, তা আবার ফিরে পেয়েছেন তারা। এবার যদি দুবার বিদেশে ছুটি কাটানোর অবকাশ নাও পাও, হে কুছ পরোয়া নেহি,
হিসেব করে জীবনে যদি ঝুঁকি নেওয়া যায় তবে অনেক বড় লাভের সুযোগ থেকে যায়। কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলা যায় কি? দোতলায় পা রেখে তিনতলায় উঠবে কেমন করে? বুঝেছি তুমি কি বলতে চাও। তাই ভাবার সময় বের করো। পৃথিবীতে জন্ম নেওয়ার পেছনে তোমার আত্মার কি উদ্দেশ্য আছে তা খুঁজে বের করো। তোমার কথায় সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বলছি, আমি তো সবসময় কেবল ভাবনাতেই ডুবে থাকি। আমার জীবনের অন্যতম সমস্যা হলো আমি খুব বেশি চিন্তা করি। আমার মন চিন্তা করা থামাতেই চায় না। মনের মধ্যে হাজারো চিন্তার রেষারেষি আর বকবক চলতেই থাকে সর্বদা। আমি তোমাকে অন্যরকম চিন্তার কথা বলছি। সিভানার সাধকেরা প্রতিদিন সময় বের করে নিস্তব্ধ জায়গায় বসে ভাবতেন তারা কোথায় আছেন আর তাদের গন্তব্য বা লক্ষ্যই বাকি খুঁজে চলতেন তাদের জীবনের উদ্দেশ্য। প্রতিদিনের বেঁচে থাকার হিসেব দিতেন নিজেকে। পরের দিনটা কি করে আরো সুন্দর হয়ে উঠবে তার জন্য ভাবনা চিন্তা করতেন। প্রতিদিনের অল্প অল্প চেষ্টা পরিবর্তন শেষে গিয়ে এক ইতিবাচক ফল দিত। আমারও উচিত প্রতিদিনের কাজের হিসেব নেওয়া নিজের কাছ থেকেই। হ্যাঁ, 10 মিনিটের জন্য হলেও নিজের মুখোমুখি হও। জীবনের মান এতে উন্নত হতে বাধ্য। আমি সবই বুঝতে পারছি জন, কিন্তু মুশকিল হলো আমি একবার কাজের মধ্যে ঢুকে পড়লে কাজ আমায় একেবারে পাগল করে দেয়। তখন দুপুরে খাওয়ার সময়ও বের করতে পারি না। কিন্তু বন্ধু, জীবনধারাকে উন্নত করার মতো সময় নেই বলা আর গাড়ি চালাবার ব্যস্ততায় পেট্রোল কেনার সময় নেই বলার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। শেষ পর্যন্ত এটাই তোমার শেষের কারণ হবে। হ্যাঁ, আমি জানি। তবে জুলিয়ান, তুমি কিছু কলাকৌশল শেখাবে আমাকে? মুখে এতক্ষণ যা শুনেছি তাকে বাস্তবায়িত করার আগ্রহে আমি অধীর হয়ে উঠছি। মনকে নিয়ন্ত্রণ করার সময় এক পদ্ধতি আছে যা বাদবাকি কলাকৌশলের চেয়ে অনেক উঁচু দরের। যে যোগীরা আমাকে এটা শিখিয়েছেন এ পন্থা তাদের খুব পছন্দের। মাত্র ২১ দিন অভ্যাসেই আমি এত শক্তি, উদ্যম, উদ্দীপনা ও সজীবতা অনুভব করেছিলাম যা আমি বহু বছরেও অনুভব করিনি। এই পদ্ধতি ৪,০০০ বছরেরও পুরানো। এর নাম গোলাপের হৃদয়। একটু খুলে বলো, এই ব্যায়ামটি করতে গেলে তোমার যা প্রয়োজন তা হচ্ছে একটা টাটকা গোলাপ, শান্ত নিভৃত জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে করতে পারলে আরও ভালো, তবে নির্জন ঘরে হলেও চলবে। গোলাপের হৃদয় যা কেন্দ্রের দিকে এক দৃষ্টিতে তাকাও। যোগী রমন আমাকে বলেছিলেন জীবনও অনেকটা গোলাপের মতো, ফুলের চারপাশটা কাটা আছে, কিন্তু যার স্বপ্নে আস্থা আছে সে কাটা না দেখে শুধু ফুলের মাধুরীকেই আঘ্রাণ করতে পারে। যাই হোক, এক মনে ফুলটির হৃদয়টিকে দেখে ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে সামনের অসাধারণ বস্তুটির কথাই শুধু মন দিয়ে চিন্তা করো। তার কারুকাজ, তার বিন্যাস, বর্ণ সবকিছু মন দিয়ে লক্ষ্য করো। তোমার মন বিক্ষিপ্ত হবে, গোলাপের থেকে ক্ষণে ক্ষণে অন্য চিন্তায় সরে যাবে, তবে অভ্যাস করতে মনস্থির হয়ে থাকবে। তোমার লক্ষ্যের দিকে চঞ্চল মনকে বারে বারে ফিরিয়ে আনবে। মন সময়ের সাথে সাথে শক্তিশালী ও সুশৃঙ্খল আবদ্ধ হয়ে উঠবে। শুনে তো মনে হচ্ছে বেশ সহজ ব্যাপার। এটাই তো অনুশীলনের ভালো দিক। তবে এতে সফল হতে গেলে প্রতিদিন এই অভ্যাসে বসতে হবে। প্রথম কিছুদিন কয়েক মিনিট সময় দেওয়া বা মনকে বেঁধে রাখা সত্যি কষ্টকর হবে। আসলে আমাদের মধ্যে অধিকাংশ জনই প্রচণ্ড গতিময়, দ্রুত জীবনযাপন করি। তাই স্থবিরতা, নীরবতা আমাদের কাছে অস্বস্তিকর। অনেকেই এ কথা শুনে বলবে কাজকর্ম ফেলে ফুলের দিকে তাকিয়ে থাকার মতো সময় তাদের নেই। এরাই আবার বলবে শিশুর হাসি বা বর্ষা ভেজা ঘাসে বৃষ্টির মধ্যে খালি পায়ে হাঁটারও সময় তাদের নেই। এমনকি সময় নেই কারো সাথে বন্ধুত্ব করারও। কারণ এ সবেতেই কিছু সময় তো দিতেই হবে। অথচ কাজের আর টাকা রোজগারের মধ্যে অন্য কথা ভাবার বা ছোট ছোট আনন্দকে আপন করে নেওয়ার মতো কোথায় তাদের জীবনে? এদের সম্পর্কে তুমি অনেক জানো দেখছি। কারণ আমিও তো এদেরই একজন ছিলাম। গৃহপ্রবেশের উপহার হিসেবে আমাকে ও জেনিকে দেওয়া আমার ঠাকুরমার উপহার। গ্র্যান্ডফাদার ক্লকটির দিকে তাকিয়ে জুলিয়ান বলল, এভাবে যারা জীবন কাটায় তাদের উদ্দেশ্যে আমার বাবার প্রিয় ব্রিটিশ ঔপন্যাসিকের লেখা একটি উক্তিই আমার বলতে ইচ্ছা হয় যে ঘড়ি আর ক্যালেন্ডারে সময়ের কাটার দ্রুত পরিবর্তন ও দিনলিপির লাফিয়ে চলা যেন মানুষকে বেঁচে থাকার প্রতিটি মুহূর্তে এটা ভুলিয়ে না দেয় যে জীবনের মধ্যে আছে বহু রহস্য আর অলৌকিকত্ব।